এটা প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশের একাত্তরের পরাজিত শক্তিরা ক্ষমতা এমনভাবে দখল করেছে, যার জন্যে ভারত হলো মেইন শত্রু তাদের। কারণ সেই সেই সময় তাদের ধারণা, একটা হলো ধারণা আর একটা হলো বাস্তবতা। বাহ। সেই সময়কারের 71 সনের সময় যদি ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিঃশর্ত বা নিঃশর্তভাবে আমাদেরকে সহযোগিতা না করতেন, এটা আমি শত্রুপক্ষের কথা বলছি যারা এখন ক্ষমতায়, তাহলে পাকিস্তান কখনোই বাংলাদেশকে স্বাধীন হতে দিত না বা বাংলাদেশ স্বাধীনতা লাভ করতো না। এটা তাদের ধারণা, যদিও এটা অসত্য। বাংলাদেশের বা বিশ্বের মাঝে একমাত্র, মানে আমি বলবো দ্বিতীয় একমাত্র, যারা দেশকে আগে স্বাধীনতা ডিক্লার করেছে তারপরে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে বা তার দেশকে স্বাধীন করেছে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সি, সেটা হলো বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটস। এই দুইটা দেশে দেশই পৃথিবীতে স্বাধীনতার ডিক্লারেশন করে তারপরে তারা দেশ স্বাধীন করে। সেখানে বাংলাদেশের হয়তোবা 9 মাসের স্বাধীন, 9 মাসে আমরা হয়তোবা স্বাধীন হতাম না, কিন্তু আমি এই বিষয়টা অনেকেই বলেন, কিন্তু আমি এটাকে ধারণ করি, বহন করি, সেটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হতোই, ভারত বিরোধিতা করলেও স্বাধীন হতো। হয়তোবা আমাদের 1 কোটি শরণার্থী অন্য হয়তো বা তা আশ্রয় নিতে পারতো না, হয়তো মারা যেত। হ্যাঁ, সেখানে আরো মানে বেশি সময় একটা লাগতো। সময় লাগতো। কিন্তু এই যে তাদের ধারণা যে ভারত হলো আমাদের মৌলিক শত্রু, এবং সেই শত্রু তারা তারা এই শত্রুর বিরোধিতা করা বা তার বিরুদ্ধে কথা বলা তাদের ক্ষমতায় থাকার একটা ভিত তৈরি করে, শক্ত ভিত তৈরি করে তাদের জন্য। এই যে আপনি রাওয়ার কথা বলছেন, রাভা আর হোয়াটএভার, রিটায়ার্ড আর্মি অফিসার্সদের যে ক্লাব, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, সেখানে বসে তারা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী করে। অতএব ডক্টর ইউনূস তো নিজেই বলেছেন যে এটা হঠাৎ করে চলে আসেনি, এই জুলাই আন্দোলন। অতএব এটার জন্যে ওই দীর্ঘস্থায়ী তারা পরিকল্পনা এবং প্র্যাকটিস এবং যেটাকে বলে ফাইন্যান্স, সমস্ত কিছু ব্যবহার করেছেন। আমি দেখে অবাক হয়েছি এখন, কারণ আমি হয়তোবা এত সেন্ট্রাল, আমি বলছি সেন্ট্রাল পয়েন্টে থেকেও এই বিষয়গুলো আমি লক্ষ্য করিনি, কিন্তু এখন দেখছি যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে গুলোতে তারা কিভাবে ক্লাসের পর ক্লাস ট্রেনিং দিয়ে গেছে। তারা ফ্রেঞ্চ রেভলিউশনের কিভাবে হলো সেটার ব্যাখ্যা করেছে, এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। বলশেবিক রেভলিউশন কিভাবে হয়েছে, কেন হয়েছে, তারপর তারা যারা ক্ষমতাচ্যুত হলো তারা যে এখনো পর্যন্ত আর ফিরে আসতে পারেনি, এই যে একটা প্রস্তুতি, এই প্রস্তুতিটা সম্পূর্ণভাবে ফান্ডেড হয়েছে। তার সাথে সাথে তারা এই ফান্ডের সাথে ট্রেনিং, পরিকল্পনা এবং সবচেয়ে বড় যে কাজটা কমিউনিকেশন, কমিউনিকেশন এবং দখল, সেটা কি বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ। বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র শক্তি। তারা যদি আপনি আপনি কি আপনার কথা আমি যদি শব্দগুলো মনে করতে না পারি তাহলে আপনি আমাকে সহযোগিতা করবেন। যে বর্তমান বাংলাদেশের আর্মির যে মানে সেনাপ্রধান ওয়াকার, তিনি হয় 3রা অগাস্ট না হয় 2রা অগাস্ট যখন একটা মিটিং হয়ে তো উনি করলেন, দরবার করলেন, সেখানে উনি প্রথম সেন্টেন্সই বললেন, আমি প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে, সামথিং লাইক দ্যাট। আমরা কিন্তু এটাকে তখন অনেকেই এটা নিয়ে আলাপ করেননি, কিন্তু দেখুন, তিনি ইতিমধ্যে 100% শিওর যে প্রেম আমার উপর পড়েছে। আই হ্যাভ এ ডিউটি, আই হ্যাভ এ ডিউটি, দিস আই ট্রান্সলেট লাইক দ্যাট, আই হ্যাভ এ ডিউটি। তার অর্থ হলো সে জামাতকে এনে এখানে 71-এর পরাজয়ের প্রতিশোধ নিবেই। এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশ আর্মিকে যখন তারা নিয়ে নিতে পারলো, যেটাকে বললো ঠিকাদারি দিতে পারলো, তখনই আওয়ামী লীগ সরকারের সব ঘন্টা শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়। এবং এখন যে প্রেক্ষাপট নিয়ে আমরা আলাপ করছি, আপনি দেখুন, যেহেতু ডক্টর ইউনূস নিজেই বলেন যে এটা আকাশ থেকে উড়ে আসেনি, হঠাৎ করে আসেনি, অতএব ডক্টর ইউনূস যখন
সাত, আমার মনে হয় 6 অথবা 7ই অগস্ট ভারতের গণমাধ্যমে দেয়া প্রথম সাক্ষাৎকারে শপথের পূর্বে উনি বললেন যে সেভেন সিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল, বার্মা, এসবগুলোতে অশান্তি অশান্তি বিরাজ করবে, অশান্ত থাকবে যদি ভারত বাংলাদেশ বিষয়ে নাক গলায়। সো এইটা তো তাদের হঠাৎ করে আসেনি আকাশ থেকে, পূর্ব পরিকল্পিত। এখন আজকের সর্বশেষ সংবাদ যদি আপনি দেখেন, সেটা আমি ইয়ে করেন, অ্যানালাইসিস, মানে সেটা অ্যানালাইসিস করবেন তো বটেই, করবো তো বটেই, কিন্তু এটার সাথে সম্পৃক্ত থাকে। আজকের সর্বশেষ সংবাদটা বলি। সর্বশেষ সংবাদ হলো পাকিস্তান চেষ্টা করছে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে সাথে নিয়ে চায়নার সাথে ওইখানে একটা প্যাক্ট তৈরি করার, ইন্দো প্যাসিফিক জোনে। যদিও ইন্দো প্যাসিফিক জোনে পাকিস্তান পড়ে না, বাট এটা কারণ রাশিয়ার প্রেসিডেন্ট এই মুহূর্তে ভারতে আছেন। এবং আমরা বিশ্বাস করি আর না করি, পৃথিবীতে গণতে হলে ভারতকে গণতে হয়। রাশিয়া এবং ভারত যখন একসাথে থাকে, তখন 71-এর যে আমাদের স্বাধীনতা, তখন এত দ্রুত হওয়ার এই যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি তো দেখা যাচ্ছে। অতএব পাকিস্তান যে কাজটা বাংলাদেশের পালিত পোষ্য, কি বলবো, পালিত পুত্রদেরকে নিয়ে দিয়ে যে কাজটা করাচ্ছে ভারতেরকে উস্কানোর জন্যে, তো ভারতের পলিটিশিয়ানরা, আমি আমার কথায় যদি কেউ ধরে নেন যে আমি ভারতের প্রশংসা করছি, দ্যাটস নট কারেক্ট। কারেক্ট স্টেপটা হলো, ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় বর্ডার রয়েছে। ভারত আমাদের একমাত্র নেইবার, যেই নেইবার যে কোনো ডিসিশনে আমাদের এফেক্ট করবে, পানি, খাবার, স্বাস্থ্য, চিকিৎসা, এভরিথিং। আমরা কোনো ক্রমেই তাদেরকে ডিঙ্গিয়ে এই বাংলাদেশে কিছু আনতে পারবো না, আমরা এটাকে বাইরে দিতে পারবো না। যেমন ডক্টর ইউনুস, আমি ওদেরকে আসলে মাঝে মধ্যে মনে করি যে কারণ এরা বয়স হয়েছে কিন্তু এরা পরিপক্ক হয়নি। কারণ ভারতকে বাদ দিয়ে ভুটানে উনি মাল পাঠিয়ে দিলেন, সেই মাল এখন ভারত ইয়ে দিচ্ছে না। মানে এটা তো একটা পরিপক্কতার বিষয় রয়েছে যে না ভা- এরকম কি যে না না দেখো ভারত তো নানা কায়দায় আর কি ভারত তো যেতে দিতেছে না, এরকম কিছু শিশু তো যেটা আপনি বললেন অপরিপক্ক কাজ কারবার, বা আবারও বাংলাদেশের মানুষকে দেখানো যে ভারত এই কোঅপারেট করছে না বা কিছু? আমি সেই লাইনে এটা মনে করছি না। আমি মনে করছি তারা মনে করলো যে যে এটা সেই ইয়ে দেখাবে, পাঠিয়ে কারণ এগ্রিমেন্ট তো শেখ হাসিনা সরকার করে গেছে যে ভারতের উপর দিয়ে আমরা মালামাল ভুটানে পাঠাতে পারবো। কিন্তু যেহেতু ভারতের সাথে তাদের সম্পর্ক অবনতি করলো এই সরকার, বা এই 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 অসাংবিধানিক সরকার, আমি এই সরকার বলি না, এটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই অসাংবিধানিক সরকার, তারা মনে করলো যে এগ্রিমেন্ট তো আছেই। কিন্তু ভারত 7 মাস আগেই বাতিল করে দিয়েছে যে আমাদের ল্যান্ড ব্যবহার করে তোমরা কোনো কিছু কোথাও পাঠাতে পারবে না। কলকাতা বন্দর বাংলাদেশকে ব্যবহার করতে দিত। আমি এখন এই প্রথম আলাপটা এভাবে শেষ করব, আপনার প্রশ্নের উত্তর দিয়ে একটা সাথে একটা ইয়ে যুক্ত করব। ভারতের কে প্রধান শত্রু মনে করেই তারা ভারতকে উস্কাতে চায় এবং ভারতকে এগ্রেসরে আনতে চায়, যেটা ভারত 71 সনেও দেখেছে যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এগ্রেসর হবে না। এবং তারা খুব ভালো করে, কারণ আমি বলবো যে পাকিস্তান চলে বুট দিয়ে, আর্মি দিয়ে, উইথ ডিপ রেসপেক্ট টু অল আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। আর্মিরা সিভিলিয়ান নন, ওনারা গবেষণার সাথে যুক্ত নন, ওনারা প্রোটেকশনের সাথে যুক্ত। ওনাদের লক্ষ্য হলো শুধু সম্মুখ, শুধু সম্মুখ, পশ্চাতে নেই। আর হাফ এ লিগ, হাফ এ লিগ, হাফ এ লিগ অনওয়ার্ড, এটা তাদের ট্রেনিং। কিন্তু আমরা যারা গবেষণা করব, পলিটিক্যাল অ্যানালাইসিস করব, ডিপ্লোমেসি অ্যানালাইসিস করব, তাহলে বুঝবো যে আন্তর্জাতিক আইনে কি অ্যাগ্রেসর কাকে বলে। আর্মিকে যদি পলিটিক্যাল পাওয়ার অর্ডার দেয় যে যেটা বললাম লেগ, সামনে যাও, তাহলে তাদের আর চিন্তার কোনো উপায় থাকে না। উই হ্যাভ টু গো ক্রস দ্য বর্ডার, অ্যাটাক দেম। কিন্তু সেই অ্যাটাকের যে অর্ডারটা আসবে পলিটিশিয়ানদের কাছ থেকে, তারা তো পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে যে আমি কি অ্যাগ্রেসরে হয়ে যাব কিনা। অতএব বাংলাদেশেও এখন দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসকে মানুষ
এক সময় বিশ্বব্যাপী বাংলাদেশেও প্রচন্ড, এবং আওয়ামী লীগের ভিতরে আমি মনে করব অনেক মানুষই শেখ হাসিনাকে অ্যাডভাইস করতেন, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার খুব কাছাকাছি মানুষরা অ্যাডভাইস করতেন যে আপা ছেড়ে দেন না ওকে, এরকম একটা ভাব ছিল যে এর। কিন্তু শেখ হাসিনাই যে সত্য ছিলেন, যে উনি চিনতে পেরেছিলেন যে এটা নট অনলি বকধার্মিক, এই অর্ধ শিক্ষিত, সে জানে না, সে পলিটিক্স জানে না, ডিপ্লোমেসি জানে না, তা বাংলাদেশে কিছুই জানে না। সে ওই ধরনের পাকিস্তানের পক্ষে কাজ করতে গিয়ে ভারতকে উস্কাচ্ছে। এইটা হলো রেজাল্ট, ভারতকে উস্কাচ্ছে, যত কথা বলছেন সংক্ষিপ্ত হলো, ভারতকে উস্কাচ্ছে ভারত যাতে কোনো একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, এবং সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে পাকিস্তান এবং চায়না মিলে ভারতের ক্ষতি করতে পারবে। ভারতের ক্ষতি করাটা এই এই অঞ্চলের অঞ্চলের যে ক্ষমতার লড়াই চায়নার সাথে এবং আমেরিকান ইনফ্লুয়েন্স সহ সেই সবগুলোতে খুব এফেক্ট করবে। সেই খেলা তারা মনে করছেন খুব এক্সপার্টলি করছেন। কিন্তু জয়শঙ্করের কথা আপনি জানেন। আমি সমস্ত এটা বলতাম তার, আপনাকে। হ্যাঁ, তারা কত ধীর স্থির উত্তর দিচ্ছে, তারা কোনো আক্রমণাত্মক মিলিটেন্ট কোনো ওয়ার্ড ব্যবহার করছে না। আর যে যে সকল অপাংতেয়, আমি বলবো অপাংতেয়, আব্দুল হক বলছেন, কর্নেল আব্দুল হক, তেমন গোলাম আজমের পুত্র, তারা রাওয়াতে বসে যে বলছে যে সেভেন সিস্টার ভাগ কথাটা এইভাবে বলি, সেভেন সিস্টার আপনার স্বপ্ন দেখেন ভাগ হয়ে গেছে, আমাদের কি হবে? আমাদের কিসের শান্তি হবে? সেভেন সিস্টার ভাগ হয়ে তো তারা সুপার পাওয়ার হয়ে যাবে না। সেভেন সিস্টার থেকে ইন্ডিয়া কি আসলে রেভিনিউ পায়, না সেখানে উল্টা ইনভেস্ট করতে হয়? উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো আমার যদি খরচ বন্ধ হয়ে যেত তাহলে তো আমি আরো ধনী হয়ে যেতাম, আমার আরো সম্পদ বাড়বে। অনেক কিছু ফ্যাক্টর আছে। আর দ্বিতীয়ত, এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে পাকিস্তানের যে পাকিস্তানের সাথে বাংলাদেশ প্যাক্ট হওয়াতে বর্তমান বিশ্বে বাংলাদেশের সাধারণ মানুষের খুব দুঃসময় যাচ্ছে। যেমন পাকিস্তানি ছাত্রদেরকে ব্রিটেনে, ভিসা বন্ধ এমনকি করে দিয়েছে, আমাদেরও দিয়েছে। হ্যাঁ, এটা হলো কানেক্টিভিটির জন্য। এবং আমি আমি আমেরিকান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট, আমি বলি আম, রেগানের পর সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমি আশা করি তিনি আমার কথাগুলো শুনবেন এবং বাংলাদেশের উপর যাতে, কারণ 19টি দেশকে ইতিমধ্যে উনি নিষিদ্ধ করেছেন, ভিসা, ইমিগ্রেশন, সমস্ত কিছু। তারপর আরো এটা এক্সটেন্ড করার খুব সম্ভাবনা রয়েছে, 32টা দেশ হবে। আহ, আমরা সকলেই আমরা যাতে এটা পৌঁছাই হোয়াইট হাউসে, যে বাংলাদেশ ডক্টর ইউনূসের বাংলাদেশ নয়, বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ আইন মানা মানুষ, এবং বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা ইউনাইটেড স্টেটসে আসছেন তারা সকলেই আইন মেনে, নট অনলি যে তারা ছোট ছোট জব করছেন, তারা ডাক্তার, বিজ্ঞানী, আইনজীবী, নাসা সহ, ইউ নেম ইট, এভরিওয়ের। এবং হোয়াইট হাউসে আমাদের ইয়াং স্টুডেন্টরা কাজ করছে। সো এটা যাতে আমাদের উপর এই দুর্যোগটা ডক্টর ইউনুস না নিয়ে আসেন, কিন্তু সেটাই এখানে আমার একটা প্রশ্ন আমার আছে। আপনি যেটা বললেন অবশ্যই আমরাই চাই, যে কারণ বাংলাদেশি প্রচুর বাংলাদেশি আমেরিকাতে আছে, এবং বছরের পর ইয়ার আফটার ইয়ার তারা বিভিন্ন শ্রেণী পেশায় আছে। আমারই ক্লোজ ফ্রেন্ডরা আছে বিভিন্ন ইউনিভার্সিটি টিচার, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা তো সবাই ইউনিভার্সিটি টিচার, নাসাতে কাজ করছে পর্যন্ত, সবই ঠিক আছে। কিন্তু আপনি যদি এটা তো গেল আমার দেশ বলে আমি বলছি, কিন্তু যুক্তরাষ্ট্র থেকেই কিন্তু এই যে ইউটিউবে ভয়ঙ্করভাবে বিদ্বেষমূলক কথাবার্তা, সন্ত্রাসী কথাবার্তা, এবং এটা আজকে থেকে না, এইগুলো যখন নাকি একটা থ্রেশহোল্ডের মধ্যে, একটা স্কুল, মানে একটা ইয়ার মধ্যে আসবে, এটাকে কি বলবে, সার্ভিলেন্সের মধ্যে আসবে, তখন কিন্তু এইটা কি আপনারা মনে করেন যে, কারণ এড়ানোর তো সুযোগ থাকবে না, এই যে ভিসা সুবিধাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পাসপোর্টের মান কমে যাচ্ছে, আমাদের রাষ্ট্রর মান নেমে যাচ্ছে, এটার তো একটা কারণ আছে দস্তগীর ভাই। এখন আমরা চাইবো যে আমাদের দেশের বাংলা যুক্তরাষ্ট্রে যারা আছে তারা যেন ভালো থাকে, তাদেরকে যেন বের করে দেওয়া না হয়, বা যাদের কাগজপাতি নাই, বা ভিসা যেন খোলা থাকে। কিন্তু আমার কর্মকাণ্ডও তো একটা ব্যাপার, তাই না?
আমি যদি কর্মকাণ্ড, অসামাজিক কর্মকাণ্ড, যেটা নিরাপত্তার জন্য হুমকি, বাংলাদেশ তো না, এটা তো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, ওরা এটা শুনবে কেন? যে যদি দেখা যায় না এই স্পেসিফিক কান্ট্রির মানুষগুলো এই কর্মকাণ্ড দিনের পর দিন করছে, উস্কাচ্ছে, সন্ত্রাসী কথাবার্তা বলছে, তো এগুলা বললে এখন তারা এটাকে মানে, ওরা তো দেখতেই ওরা তো ওদের মতো দেখবে না। আমি আমেরিকার কথা বলছি, আপনার দেশের কথা বলছি যেখানে আছেন। আহ, আমি আমি এখানে আপনাকে কি ধরনের উত্তর দিব সেটা আমি আসলে বুঝতে পারছি না। আমি শুধু এটা বলছি যে যে যাদের কথা মেনশন করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড অন্য দেশের মানুষকে উস্কিয়ে দেয়া, 32 নম্বর সম্পদ ভাঙচুর, মানুষ হত্যা, এসবগুলো উস্কানো দেওয়া হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই নিকৃষ্ট কয়েকজন মানুষের জন্য যাতে বাংলাদেশটা সাফার না বাংলাদেশের জন্য করে, সাফার না না করে। বাংলাদেশটা সাফার না করে। সাফার। আহ, এই এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, আমি আশা করি এবং বিশ্বাস করি যে তারা ইতিমধ্যে আইসের নেটওয়ার্কে চলে আসছে। হুম। কারণ তারা ইতিমধ্যে তাদের শুনেছিলাম। বিরুদ্ধে বহুবার গ্রেফতারের রেকর্ড রয়েছে। সো ওয়ান ডে আপনি দেখবেন যে হয়তোবা কোনো বড় ধরনের এদের জন্য বড় ধরনের ইয়ে, কিন্তু এটা খুব চুনিপুটি বিষয়টা আর কি। কিন্তু তারা যদি এখন আবার বাংলাদেশে ফিরে যায়, তাহলে এই ডক্টর ইউনূস তাদেরকে দিয়ে আরো খারাপ কাজ করাবে দেশে বসে। কারণ এসব কিছুই না, কিন্তু আমি মৌলিক যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যাতে আমাদের উপর, বাংলাদেশের উপর এই জিনিসটা না বিপর্যয়টা ঘটে, নেমে না আসে। না বিপর্যয়টা না আনে। আহ, দস্তগীর ভাই, একটা বিষয় জানতে চাই। আপনি যেটা জয়শঙ্করের কথা বলছিলেন, আমি আসলে উনি একটা একটা শোতে একজন অ্যাঙ্কর যখন জিজ্ঞেস করছিলেন, তখন উনি বলেছিলেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা নিয়ে যাওয়া, তার রিজন হচ্ছে, আপনি শুনে থাকবেন, ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিক, উনি কিন্তু বলেছেন যে প্রথমে কামালকে দিয়ে শুরু করবে, স্বরাষ্ট্র প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে শেখ হাসিনাকে নিবে, তারপরে নেই। তৌহিদ হোসেনও বলছে, মানে তারা শেখ হাসিনাকে নিয়ে যাচ্ছে। এখন তো জয়শঙ্কর ক্লিয়ারলি বলে দিলেন যে শেখ হাসিনা যাবেন কি না, সেটা শেখ হাসিনা একটা বিশেষ সার্কামস্টেন্সে আসছেন, একটা কারণে উনি এসছেন। এখন উনি এখান থেকে যাবেন কিনা এটা সম্পূর্ণই শেখ হাসিনার উপর নির্ভর করে সিদ্ধান্ত। এই কথাটা বলার পরে আমি আমি দেখতে পাচ্ছি, যেটা আপনি বলেন, খুবই সফিস্টিকেটেড ওয়েতে, খুবই শালীনতার মধ্যে, কটু শব্দ ব্যবহার না করে বিচক্ষণতার সাথে, ঘনতার সাথে ভারত কাজ করে যাচ্ছে বা উত্তর দিয়ে যাচ্ছে। তো এটা তো একটা ফাইনাল উত্তরই ধরে নেওয়া যায়। এরপরে এইটাকে আপনি কেমনে বিশ্লেষণ করবেন এখন? কি মনে হয় এখন কি বলবে তারা, ইউনূস সরকার? আমি 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 এখানে কোনো নতুনত্ব দেখছি না। আজকের আলোচনার প্রথমে আমি বললাম যে বাংলাদেশে যারা এই মুহূর্তে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশকে তথাকথিত শাসন করছেন, আসলে ওনারা আবারও এই একই কথা ওই বারবার বলতে হচ্ছে যে তারা পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি সম্বন্ধে তাদের আইডিয়াই নেই। অতএব ওনারা যেই সারফেস এর কথাগুলো বলেন যে ভারতের সেভেন সিস্টার অমুক তমুক, বা ভারত থেকে একে নিয়ে আসা হবে, তমুককে নিয়ে আসা হবে, আমি এটার আইনি একটা ফাউন্ডেশন দিই। হ্যাঁ। পৃথিবীতে সার্বভৌম রাষ্ট্র তার বাহিনী দিয়ে আইনকে প্রয়োগ করতে পারে, যার জন্য বাংলায় একটা শব্দ আছে, আইন প্রয়োগকারী সংস্থা। সংস্থা। কিন্তু ইন্টার স্টেট, ইন্টারন্যাশনাল কোনো আইনকে প্রয়োগের কোনো বাহিনী নেই। সেটা হলো একটা চুক্তি। এই চুক্তিটা হয় আমার সাথে, আমি আমি একটা রাষ্ট্র, শায়লা আহমেদ লোপা একটা রাষ্ট্র। আমি আপনার সাথে চুক্তি করলাম আজকে 10টায় আপনার সাথে টক শোতে আসবো। ইফ আই ডোন্ট কাম, দ্যার ইজ নো এনফোর্সমেন্ট। চুক্তিটা মানলাম না, তাতে কি আসে যায়? এটি চুক্তি মানতেই হবে। হ্যাঁ, আন্তর্জাতিক চুক্তি যারা রেটিফিকেশন করে, নিজেদের পার্লামেন্টের মাধ্যমে রেটিফিকেশন করে, তখন সেটা ওই দেশের আইন হয়। তখন ওই আইনটা তারা প্রয়োগ করতেও পারে, আবার করতে বাধ্য নয় তারা। আইন আমেরিকার সাথে বাংলাদেশের এই ধরনের চুক্তি নেই, কিন্তু তারপরেও জানেন শেখ হাসিনার আমলে
বঙ্গবন্ধুর একজন হত্যাকারীকে এখান থেকে ডিপোর্ট করানো হয়েছে বাংলাদেশে। সো এটা কিন্তু কোনো আইন, এমন কোনো আন্তর্জাতিক আইন আমেরিকার সাথে নয়। অতএব তারা যে কথাগুলো সাধারণ, আমি বলবো যে দুঃখজনক অবস্থাটা হলো যে বাংলাদেশের প্রায়, আমি বলবো প্রায়, আমি সংখ্যাটা ইগনোরই করলাম, বললাম না, অনেক মানুষ যারা বাংলা, আমি সহ বাংলাদেশের অনেক মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ মানুষের সংখ্যা এত বেশি যে তাদেরকে সাথে নিয়ে এই বর্তমান ইউনূসের ডাকাত বাহিনী তাদেরকে ভারত মানে হিন্দুত্ববাদ এবং হিন্দুদের বিরোধিতা, হিন্দুর বিরোধিতা করলে পরপার পাওয়া যাবে, বেহেশত পাওয়া যাবে, এই ধারণার উপর ভিত্তি করে তারা ভারতকে এই দেখাচ্ছে, আঙ্গুল দেখাচ্ছে, অমুক দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে আসবে, কামালকে নিয়ে আসবে, অমুককে নিয়ে আসবে। তা যেটা করবে, বাংলার প্রবাদে রয়েছে, যত গর্জে তত তত বর্ষে না, বর্ষণ। খালি কলস বাজে বেশি। সো ওনারা যেটা করবে এটা তো বলার প্রয়োজন নেই, এটা করে দেখাই দেখ। শেখ হাসিনা তো বলে নাই ভারত থেকে একজনকে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন, এটা তো বলেন নাই। এবং আজও জানি না তাকে কে তাকে কি নিয়ে এসেছিলেন কিনা, না সে নিজেই ঢাকায় ঘুরতে এসেছিলেন। সো আচ্ছা দর্শক, ইউ ডু দর্শক ইট বিফোর ইউ তাহলে সে। তাহলে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলি। আপনি জানেন যে খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ। তিনি কয়েকদিন যাবত উনি জীবিত না মৃত সেটা নিয়ে একটা স্পেকুলেশন চলছে, কথাবার্তা চলছে। তারপরে ওনার ছেলের বউ বাংলাদেশে গেছে, ওনাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রেডি, কাতার থেকে পাঠানো হবে। এখন শোনা যাচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স জটিলতা। আবার তারেক রহমান আসবে আসবে এরকম একটা ভাব ছিল, এখন আবার আসবে না। এর মাঝখানে একটা কথা যেটা ভীষণভাবে আসছে যে তারেক রহমান আসন্ন নির্বাচনে, তারেক রহমান আবার তিনটা সিটে মনোনয়নপত্রও নিয়েছেন, উনি ইলেকশনও করবেন, তার স্টেটাস সব কিছু মিলিয়ে এই যে খালেদা জিয়ার, এখন বলতেছে যে খালেদা জিয়ার ছেলের বউ গেছিলেন যে ওনাকে নিয়ে লন্ডন যাবেন, কিন্তু শোনা যাচ্ছে যে ভেতরে তাদের রাজনৈতিক দলের ভেতরে নেতাকর্মী অনেকে চাচ্ছেন না খালেদা জিয়া দেশের বাইরে যাক, এরকম কিছু, বা ইউনূস সরকার যেতে দিতে চাচ্ছে না। সবই কিন্তু শোনা কথা, মানে যেহেতু ওনারা সব ক্লিয়ার করছেন না কিছু, সেহেতু শোনা কথা। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কিভাবে প্রথমত বিশ্লেষণ করেন? প্রথমতই বলি, সকল কথাই শোনা কথা। আমার আর আপনার কাজই হলো শোনা কথাকে বিশ্লেষণ করা এবং সেখান থেকে হুম। মানুষকে রিয়েল তথ্যটা যাতে পৌঁছে দিতে পারি। একটু আগেই বলছিলাম আমরা জয়শঙ্করের কথা, জয়শঙ্কর আহ, একটি দুর্দান্ত কথা বলেছেন গত 4 5 6 ঘন্টা আগে, মানে ইন্ডিয়ান টাইমে। উনি বলেছেন, আমরা শুনছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠী অভিযোগ করছেন আগের নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এটা বলেছেন জয়শঙ্কর। হিয়ার ইউ গো। এটা এখন ওনার ওনার কোথায় কোথায় বলেছেন? এটা উনি মানে আসছে নিউজে, নিউজ আচ্ছা, ডেস্ক নিউজে আসছে। থেকে, কিন্তু উনি আচ্ছা। ভারতে অবশ্যই উনি ওনার মন্ত্রণালয়ের বা কোথাও না, বলেছেন। কোথাও তে, বলেছেন, হ্যাঁ। হুম। তো এখন বিষয়টা হলো যে বাংলাদেশে আমরা সব আন্দোলন করলাম সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, কিন্তু ওই দিকে আলাপ নেই। এখন বাংলাদেশের মৌলিক আলাপ কোথায় নিয়ে গেলেন? এক ব্যক্তির কাছে 18 কোটি মানুষকে জিম্মি করে ফেললেন। সেই ব্যক্তিটাকে খালেদা জিয়া। খালেদা জিয়া অসুস্থ বা সুস্থ সেটা আজকের আলোচনার বিষয় নয়, কিন্তু আমাকে বলতে হচ্ছে বয়সের কারণেই উনি অসুস্থ। বয়স একটা বড় ফ্যাক্টর। আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন তো সেটা ডাক্তার বলে দিলেন যে ওইটা তো বার্ধক্যজনিত রোগ, এবং উনি বার্ধক্যজনিত রোগে। এখন এই ব্যক্তিটাকে বিশেষ আম, বিশেষ ব্যক্তি হিসাবে ঘোষণা করলেন। এসবগুলো হাস্যকর বিষয়। একটা হসপিটালকে এমন তৈরি করা হলো, হসপিটালে অন্য কোনো মানুষ কি সেখানে চিকিৎসা নিতে পারছে? স্বাভাবিক না। এই যে এই যে অবস্থাটা তৈরি করা হলো, ওনাকে এবং এই ভিভিআইপি বানানো হলো, এটা 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 এসএসএফ সম্পূর্ণ নিরাপত্তা। সম্পূর্ণ সম্পূর্ণ হাস্যকর একটা বিষয়। উনি এই মুহূর্তে এটার তো কোনো প্রয়োজনীয়তা নেই। আর 18 কোটি মানুষের কে জিম্মি করে একটা ব্যক্তি কেন্দ্রিক অবস্থা আপনারা তৈরি করলেন, এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। যেহেতু 21শে অগাস্টের পর দিন
পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কে কে হত্যা করবে, উনি তো গ্রেনেড বেনিটি ব্যাগে করে নিয়ে গেলেন এবং ফুটালেন। অতএব ওনার প্রতি আমার কোনো সহানুভূতি নেই, সত্যি কোনো সহানুভূতি নেই। হ্যাঁ, কারণ বার্ধক্যজনিত বিষয়ে ওরা সকলেই, আমি সহ সকলেই একদিন মারা যাব, থাকবো না। এটার জন্য পৃথিবী বসে থাকবে কেন? পৃথিবীর মৌলিক কাজ এটা নয়, এবং বাংলাদেশের জনগণের মৌলিক কাজ এটা নয়। উনি ওনার ওনার চিকিৎসার সুব্যবস্থা যদি কেউ করে, করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু উনাকে, যেহেতু উনি এতগুলো মানুষকে গ্রেনেড হামলায়, ওনার ছেলে যে তারেক রহমান যেটার মাস্টার মাইন্ড, সেখানে উনি সেই বিষয়টাকে উড়িয়ে দিলেন বা হাস্যকর করলেন, বা এটা নিয়ে এমন মন্তব্য করলেন যে শেখ হাসিনা বেনিতে ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেলেন। হোয়াট এ ক্রাইম! এই এইটা এখন যে কথাটা তে শোনা, আপনি বলছেন শোনা যাচ্ছে না, বাস্তবতা হলো তারেক রহমান বাংলাদেশে ফেরার কোনো উপায় নেই। কেন নেই সেটা কিন্তু ওকে। আমরা জানি, কিন্তু ওরা বলে না। তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের নেতৃত্বে দিতে হয়, তাহলে তো তাকে অ্যাক্টিভলি, মানে এর চেয়ে বড় সুযোগ তো আর নাই তার। এর চেয়ে বড় সহজ সুযোগ তো তার আসবে না। কিন্তু তারপরেও যেহেতু সে আসছে না, তার মানে তার লিগালিটিতে এবং অন্যান্য অনেক বিষয়ে তার এমন বাধা রয়েছে, যেটা সে ডিঙ্গাতে পারছে না, আছে বলতে না? পারছে না। তাতে আর আরো হযবরল তৈরি করলো এসব কিছু বলে। এখন মানুষ তাকে নিয়ে গবেষণা করে দেখছে যে আসলে সে ব্রিটিশ নাগরিক। হুম। আইনের কোনো বাধা নেই ব্রিটিশ নাগরিক হলে যে বাংলাদেশের নাগরিকত্ব তাকে ছেড়ে দিতে হবে, এরকম কোনো আইনি বাধা নেই। কিন্তু সে যদি বাংলাদেশ পরিত্যাগ করে থাকে, আমি একটা কথা বলি, যারা আমাদের কথা শুনছেন এবং আমাদের মাঝে যারা আইনজীবী রয়েছেন তাদেরকে বলছি, একটা ক্লু দিচ্ছি। বাংলাদেশের নাগরিকত্ব কিন্তু আবেদন করে আপনি পরিত্যাগ করতে পারেন, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি উনি যদি সেই যে ব্রিটেনে যখন রাজনৈতিক আশ্রয় দেয়া হলো, উনি যে একটা কাগজ সাইন করেছিলেন যে আর জীবনে রাজনীতি করবেন না, তারপরে ব্রিটিশ পাসপোর্টের জন্য বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য যদি উনি বাংলাদেশি এই নাগরিকত্ব সারেন্ডার করে থাকেন, সেসবগুলো আপনারা একটু খুঁজে দেখতে হবে। অতএব তারেক জিয়া আসবে বলে যারা এখনো বিশ্বাস করেন, সেটা সত্য নয়। এবং খুব ধারণা করা হচ্ছে, এখন আপনার সাথে আমি একমত, যে একটা মৃত ব্যক্তিকে সেখানে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে এই সম্পূর্ণ বিষয়টার সাথে হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে করতে না দেওয়া। কারণ ইতিমধ্যে তাদের এই সাঙ্গপাঙ্গ যে ঘেউ ঘেউ পার্টি রয়েছে, এদেরকে আমি আসলে কোনো শব্দ দিয়ে বলতে পারি না, কারণ দে আর নট লিডার্স। তাদের কোনো যোগ্যতা নেই, তাদের কোনো তারা পরীক্ষিত কোনো রাজনৈতিক শক্তির সাথে দীর্ঘদিন সময়ে কাজ করে নেই। অতএব ওদেরকে দিয়ে বলানো হচ্ছে যে ও খালেদা যে অসুস্থ, অতএব তফসিল ঘোষণা পরে হলো, আমাদের আপত্তি নেই। ইউ আর এক্স্যাক্টলি। হু ইউ আর টু সে দ্যাট? অতএব এটা হলো, ডক্টর ইউনুস হলো খুবই, বলবো, নিম্নমানের, একদম বেহায়াসম পর্যায়ের একজন মানুষ, যে প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা, না অ্যানাদার ডে, আজকে এটা খেললে আমি আগামী দিন পর্যন্ত থাকবো, এবং এটা সে করে এবং প্রতিদিন তাই করে যাচ্ছে। অতএব তারেক জিয়া, খালেদা না। জিয়া, দিস আর নট ফ্যাক্টর। এটা হলো একটা খেলার অংশ, নির্বাচনকে ঝুলিয়ে দেওয়া। কারণ একাত্তরের পরাজিত শক্তি, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, আপনারা জানেন যে যে আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই অবস্থার আহ, সুষ্ঠু তথ্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তুলে ধরার চেষ্টা করি, এবং সেখানে কোনো ক্রমেই কোনো মিস তথ্য, ভুল তথ্য আমি উপস্থাপন করি না। যখন কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, হত্যা করা হয়, তা সেটাই বলি। ডক্টর ইউনুস আমার কলিগ যারা সিনিয়র সাংবাদিক, তাদেরকে 16 মাস প্রায় বিনা বিচারে আটক রেখেছেন। এটা এই গত পরশুদিনও আমি প্রেস ক্লাবে গিয়ে আমাদের একটি বড় ডিনার পার্টি ছিল, সেখানে যতগুলো সাংবাদিকদের সাথে পারছি দেখা হয়েছে, আমি সেটা তাদেরকে শেয়ার করেছি। আমি আমার সাথে
কার্ড বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেসবগুলো তাদের সহযোগিতা চেয়েছি। আশা করছি প্রেস ফ্রিডম আমাদের পক্ষে কাজ করবে, এবং ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি লাইভে আসবো। আপনি চাইলে আপনার অনুষ্ঠানেও আসতে পারবো, ইয়া থেকে, ন্যাশনাল প্রেস ক্লাব ওয়াশিংটন ডিসি থেকে, যদি আমি এরকম কিছু আমি করি। চাই। তো এই কথাগুলো কেন বললাম? বললাম এর হুম। কারণটা হলো, ডক্টর ইউনূস সে একাত্তরের পরাজিত শক্তির কাছে বাংলাদেশটাকে তুলে দিল। কারণ আমি কিন্তু তার খুব ছোটকালের একটা ছবি বের করে দেখলাম, যে সে জিন্না টুপি মাথায় দিয়ে ঘুরছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, সেই, আপনি শেয়ার করেছিলেন না? হ্যাঁ আমি শেয়ার করেছি। আমি আমার একটা বিষয়ে আলাপের খাতিরে, মানে আমরা তো অনেকটা এখানে আলাপ করি। আমার একটা বিষয় আমার মাথায় যদি কিছু ঢোকে, তাহলে সেটা নিয়ে গবেষণা করা, এটা আমি ডক্টর ইউনুসকেও জানিয়ে রেখে, আমি কিন্তু আপনাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় খুঁজি। আপনার জন্ম থেকে আমি আপনাকে খুঁজি প্রতিদিন, হোয়াট ইউ আর। অতএব ওনার ওই টুপি কিন্তু আমি পেয়ে গেলাম। আমার, আমি বলি যে এক সময়ে পাকিস্তান আন্দোলনের সূচনা হলো বা ঢাকায়, কিন্তু জিন্না টুপি ঢাকায় কেউ পরে না। জিন্না টুপির অর্থ কিন্তু অন্য মিনিং, বিরাট অন্য মিনিং। বাঙালি অর্থবান মুসলমানেরা যখন পাকিস্তান আন্দোলন শুরু করে ঢাকাতে, সেই আন্দোলনের মধ্যে জিন্না ছিলেন না। যার জন্য এমনকি শেরে বাংলাকে ফজলুল হক জিন্নাকে অভিযুক্ত করেছিলেন যে তুমি আমার আইডিয়া চুরি করে নিয়েছ। দের ইজ মাই আইডিয়া, স্বতন্ত্র ভূমি, ভারতবর্ষের স্বতন্ত্র ভূমি পূর্বে, পশ্চিমে নয়, পূর্বে হবে, এবং সেটা পাকিস্তান নয়, সেটা হবে বাংলা। বাংলা হবে একটি স্বাধীন। তা এই যে এই জিন্না টুপি মাথায় দেওয়া দেওয়া ছবিটা প্রমাণ করে, আপনি কি ধারণ করেন? আমি যদি আপনাকে আমার ফেসবুক আইডি দেই, আর আপনি খুঁজে দেখেন, 1 ঘন্টা ব্যয় করেন, আপনার কিন্তু একটা চিত্র হয়ে যাবে, হু দিস দিস গাই। কারণ এটা, আপনি জানেন, আমাদের দর্শকদের বলি, বিদেশে সোশ্যাল মিডিয়া দেখে যখন চাকরি দেয়, যে মানুষটা কিরকম কি সমাচার, তাই না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, প্রতিটা ইন্টারভিউ এর ইন্টারভিউতে আগে তারা আপনার সকল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস তাদের হাতে আপনি কি থাকে। অ্যান্টি সোশ্যাল, না এবং আপনি কোনো? সেখানে এই এই বেটা, আমি জানি না সেই ইয়াং কালে এই নামটা কিভাবে দুর্দান্ত, ফেসবুক। আপনার ফেস কিন্তু ওইখানে, হু ইউ আর, আপনি হাইড করতে পারবেন না। যারা লক করেন, এটাতেই তো বোঝা যাচ্ছে ইউ আর হাইডিং সামথিং। আচ্ছা, না, দস্তগীর ভাই, একটা কি? বিষয়, আমি যেহেতু নির্বাচনের প্রসঙ্গটা আসলোই, আপনি কি আমি দুঃখিত, আমি অন্য লাইনে কথা বলছিলাম না, আর কি কোনো একটু, হ্যাঁ। সমস্যা নেই। এভাবেই তো আমরা তো আসলে একটু আড্ডাও দিচ্ছি। আপনি বললেন নির্বাচন, নির্বাচন নিয়ে যে ডক্টর ইউনূসের একটা নাটক, এবং সাথে তার সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও, এবং তারা বলছে যে, আমি ওই দিন একটা শোতে একজনের সাথে ছিলাম, উনি বলছেন, যিনি ডক্টর ইউনূসের সাথে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বামধারার, উনি বলছেন আমরা চাই যেন তেন ভাবে একটা নির্বাচন করে, মানে ইউনূস চলে যাক, একটা নির্বাচিত সরকার আসুক। তো যেন তেন নির্বাচন করে, যেখানে একটা প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যান, সেখানে গত 16 বছরে তো কোনো দল ব্যান ছিল না। শেখ হাসিনার 18 সালে তো খালেদা জিয়ার সাথে একটা ভিডিওই আছে যে উনি বলছেন আসতে, খালেদা জিয়া আসবেন না নির্বাচনে। তো এখন ওনারা যেন তেন নির্বাচন করতে টেলিফোন চলে যেতে চান। টেলিফোন কনভারসেশন মনে আছে, আছে হ্যাঁ। আপনার? তো জি, জি, আবার জি। আমি একটু আগে দেখলাম জোনায়েদ সাকিতে প্রথম আলোর, নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ, জোনায়েদ সাকি। আবার ওই যে আক্তার আছে না, এনসিপি নতুন পার্টিটা, বিএনপি হুম। জামাত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায়, আহ, আক্তার, এরকম। তো এদিক দিয়ে আবার সালাউদ্দিন বলছেন, বিএনপির শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিল। মানে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা কি তারাই আসলে চিন্তা করতে পারছে যারা ইউনূসের সাথে আছে? কারণ আপনি দেখেন, এখানে নির্বাচন নিয়ে কোনো কথা নাই, কনস্পিরেসি থিওরি নিয়ে তারা ব্যস্ত। আপনি কি এইটা, আমি আপনাকে হেডলাইনগুলো, এটা জাস্ট 15 মিনিট, 16 মিনিট, 18 মিনিট আগে এক একজনের বয়ানগুলো আমি আপনাকে শোনালাম। তার মানে কি আমরা যে বলছি সেই শুরু থেকে নির্বাচন হবে না, নির্বাচন চায় না? আমার প্রশ্ন, এখন নির্বাচন যদি না হয়, তাইলেও তো ইউনূস আপাতত থাকছে। নির্বাচন যদি ইউনূসের মডেলে হয়, তাহলেও তো
ইউনুস ইউনুস যা চাইবে, ইউনুস হয়তো রাষ্ট্রপতি হয়ে যাবে, জামাতকে বা তার পছন্দ মতো দল কিংস পার্টিকে ক্ষমতায় আনবে। ইদার ওয়েতে ইউনুসই সুবিধা। তো এই মুহূর্তে আমাদের আসলে রাষ্ট্রটা ইউনুস ইউনুস থাকলে তো আমরা বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো এই মুহূর্তে আসলে আপনি কিভাবে দেখছেন আগামী সময়টা? কারণ ইদার ওয়েতে ইউনুস তো লাভবান হবে। তাহলে কি আপনি মনে করেন আর্মির ক্ষমতা নিলে ভালো? অনেকে জিজ্ঞেস করে আমাকে, ধন্যবাদ আপনাকে, একজন জিজ্ঞেস ধন্যবাদ করলো এখানে আপনাকে। ইনবক্সে। আবার বলুন। মানে শেষ। বলছে যে ইদার ওয়েতে তো শেখা মানে ইউনুসই সুবিধাজনক অবস্থায় আছে, হলেও সুবিধা, না হলেও সুবিধা। এবং ইউনুস দেশটাকে একদম জাহান্নাম বানায় ফেলতেছে এবং পাকিস্তান বানায় ফেলতেছে। সেই অর্থে কি মনে করতেছে অনেকে যে তাহলে যদি আমাদের আর্মি কি ক্ষমতা নিয়ে নিলে ভালো, নাকি বাংলাদেশের মানুষ কোনোদিনও আর্মির ক্ষমতা চাইতো না, কিন্তু এখন তারাই মনে হচ্ছে বলতে বাবা নিয়ে আমাদেরকে বাঁচাও, ইউনুস মুক্ত করো, এরকম বলতেছে, ইউনুস হটাও। সমস্যাটা, যেই সমস্যাটার কথা আপনি তুলে ধরলেন বা আপনি ফিল করছেন, এই সমস্যাটা আসলে আরো জটিল। জটিল আরো এই জটিল। কারণে, যারা ক্ষমতায় বসা তারা তারা আসলে বাঘের পিঠে সওয়ার। এই জন্যে তারা থামতে পারছে না। তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে রকম শ্বাস নেওয়ার চেষ্টা করা হয়, নিঃশ্বাস প্রশ্বাস একটু খুব চেষ্টা করা হয় অক্সিজেনের জন্য, তারা সেই কাজটা করছে ডক্টর ইউনুস। এই জন্য আমার আর আপনার কাছে এইটা দীর্ঘ মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আমরা যদি কোনো ক্রমে কোনো রাজনৈতিক শক্তি, এমনকি সেটা যদি বিএনপিও ক্ষমতায় আসে, তাহলে তো বিষয়টা আসবে একটা ধারাবাহিকতায়। সেই ধারাবাহিকতা যে অসুস্থ ধারণা, আমি অনেকগুলো ফ্যাক্টর তো, নির্বাচন হলো আর বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি ক্ষমতায় আসলে তো বিএনপি সাধারণত, বিএনপির যারা আজীবন বিএনপির সাথে রাজনীতির সাথে তাদের জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে, তাই তো? এবং তাদের ভিতরে গণতন্ত্রের কিছু মানুষ হলেও তো আছে, দু একজন হলেও তো আছে হয়তোবা। কিন্তু সেই মানুষগুলোর হাতে যখন ক্ষমতা যাবে, তখন এই যে বিরোধী যাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হলো, তারা কি বসে থাকবে? আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল আন্দোলনে নেমে পড়বে। সেটা একটা সুস্থ ধারায় চলে যাবে। সেখানে কি হবে? ইতিহাসের পুনরাবৃত্তি হবে। ঘটনাটা দেখুন, এরশাদ আন্দোলন করে পতন হলো, এরশাদকে জেলে পাঠালেন, অমুক করলেন তমুক করলেন, কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু কোনো সময় বাধা দিলেন না নির্বাচনে আসার জন্য। এবং নির্বাচনের একদম এরশাদকে ফেলে দিয়ে যে নির্বাচন হলো, সেখানেও জাতীয় পার্টি অনেক সিট নিয়ে ইয়াতে আসেন এবং পার্লামেন্টে বসেন। ইউনুসের ভয়টা সেখানেই, যে ইউনুস এবং তার এখন কিন্তু আর ইউনুস একটা মজার পজিশনে তৈরি করছে তার জন্য। সেটা হলো যে আমার একার আর দায় নেই, মানে আমি চলে গেলে আমি তো ফ্লাই করব, তোমাদের কি হবে? তোমরা যেভাবে আওয়ামী লীগকে মারছো, তারা তো তোমাদেরকে, আই এম সরি টু সে, চামড়া খুলে ফেলবে, জীবিত চামড়া খুলে ফেলবে। দেন হোয়াট? এই জন্য ইউনুস এই ব্ল্যাকমেইলিং করতে পারছে এভরিবাডিকে। তার হয়ে যেই মানুষগুলো উনি ডেকে নিয়ে আসছেন, আসো আসো আমার সাথে কাজ করো, এটা কিন্তু তার গায়ে মধু মিশিয়ে দেওয়া। এই 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 ক্রাইম পার্টনার তৈরি করেছেন উনি। অতএব ইউনুস সব শান্তিতে ঘুমে বলে কি হলে অমুকটা, হ্যাঁ শেখ হাসিনাকে নিয়ে আসো, বলো যে ভারত তো দখল করে প্রয়োজন বোধে নিয়ে আসবো। সো ইউনুস ইজ ইন গুড শেপ। সে বিএনপি ক্ষমতায় আসলেও চেষ্টা করবে ইয়ে করার জন্য। মৌলিক বিষয়টা হলো, ক্ষমতায় যারা এখন ইয়ে করছেন তাদের তাদের সমস্যা হলো যে আমরা আসলে নির্বাচন হলে কি হবে, আমাদের কি হবে, সেফ এক্সিট আছে কিনা, কোথায় যাবে, কোন দেশে যাবে, কি করবে, এই বিষয়গুলো নিয়ে যায়। নির্বাচন হবে কিনা, দেখুন ফ্যাক্টরগুলো আপনি ডট ডট চলেন। নির্বাচন না হওয়ার বা হওয়ার কারণগুলো কি? নির্বাচনে মানুষ ক্ষমতায় আসে, মানুষ মানে রাজনৈতিক দল ক্ষমতায় আসে। অতএব ইউনুস 2007 সনে বা 2008 সনে দল করে ক্ষমতায় আসতে চাইলেন, সেটা হয়নি। ইউনুস এবার রাষ্ট্র ক্ষমতা দখল করে পার্টি করলেন। সেই পার্টি আর্মির আম, কি জানি ব্যাকআপে। সাঁজোয়া গাড়ি দিয়ে সারা দেশ ঘুরিয়ে আনলেন, কিন্তু সাপোর্টার নেই।
অতএব ইউনূস ক্ষমতা দখল করে, উল্টা ক্ষমতা দখল করে চাইলে নির্বাচিত ভাবেই আমি আসব, কিন্তু সেই উপায় তো নাই, দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে না। তাদের 1% সাপোর্টারও হয়নি। গত 12 ঘন্টা বা 1 ঘন্টার আগে ওই এক ব্রিজের নাম চেঞ্জ করতে গিয়ে ধুলাই খেয়ে আসলো, যে হয়ে ব্রিজের নাম। আসছে। হ্যাঁ। সো এইসবগুলো কিন্তু সিগনাল। অতএব ইউনূস এই জন্য, যারা এই আন্দোলনের সার্বিক সহযোগিতা করলো, 71 বিরোধী, ভারত বিরোধী শক্তি, এবং সেটাকে ফাইন্যান্স এবং তথ্যগত অন্য অন্য ভাবে সহযোগিতা করলো পাকিস্তানের গোয়েন্দারা, সেইটা তারা চাচ্ছে নির্বাচন হলে তো আমাদের, যদি নির্বাচন হয় আর আমরা নির্বাচিতভাবে ক্ষমতা দখল করি, সেই নির্বাচন হতে হবে ভুয়া নির্বাচন, কারণ জনগণ তো আমাদের ভোট দেবে না, তা বাক্স ভর্তি করতে হবে আমাদের। তো বাংলার জনগণ তো এটা না হয় আমরা 6 মাস 9 মাস থাকলাম, কিন্তু এটা আমাদেরকে তো সমুদ্রে ভাসিয়ে আমি দেবে। তা এইটা আপনি আমাদের শ্রোতা মণ্ডলীর কাছে আমার আপনার প্রশ্ন থাকা উচিত যে তাহলে কি তারা চাবে নির্বাচন করতে? জামাতের কথা বলছি। কেন চাইবে? কারণ তারা এখন আর্মি চালাচ্ছে, তারা এখন ব্যুরোক্রেসি চালাচ্ছে, চালাচ্ছে, তারা তার এখন প্রশাসন চালাচ্ছে, বিচার বিভাগ চালাচ্ছে, বিচার চালাচ্ছে, নিরাপত্তা। তারা তারা নিয়োগ দিচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে, এবং তারা হুমকি ধামকি দিচ্ছে যে পুলিশ আমাদের কথা শুনতে হবে, মানতে হবে, উঠতে হবে, বসতে হবে। আমরা সূর্যকে এবং নিয়ন্ত্রণ করি, জামাতে সূর্য। ইসলামী থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক দেওয়া হবে, এরকমও তারা বলছে। হ্যাঁ, এবং বলা, তারা বলছে, কিন্তু আসলে সেখানে তারাই নিয়ন্ত্রণ। অতএব তারাই। আমি যেহেতু ক্ষমতায় আছি, একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা হলো যে নির্বাচনের মাধ্যমে এসেছি। সেটা তারা দেখতে পাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন, ঢাকা মাদ্রাসা সহ, ইউনিভার্সিটিকে আমি মাদ্রাসা বলি, ঢাকা মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসাগুলো তারা দখল করার যে সিস্টেমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, সেইটা জাতীয়ভাবে করা যায় কিনা, এবং সেটা যদি করতে পারে তাহলে নির্বাচন তারা দিবে, না করতে পারলে তারা দিবে না। এখন আসেন বিএনপি চায় চায় বিএনপি তো গত বছরের 5ই আগস্টের পরের দিনই ঢাকা শহরে সভা করে বলছে নির্বাচন দাও দ্রুত। সেই ডক্টর ইউনূস সেখান থেকে আজ পর্যন্ত দেখুন, লক্ষ্য করে, যে ইউনূস কিন্তু প্রতিদিনই বিভিন্নভাবে সেই নির্বাচনের মূলাকে বিএনপির সামনে ঝুলিয়ে রেখে এখনো পর্যন্ত আসলো। এখন সেদিন জোর করে এই অসুস্থ মানুষটাকে আপনি নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে। আমি দেখি, আমি 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 কিন্তু একদম সত্য বলছি, আমি দিনারকে বললাম, আমার ওয়াইফকে বললাম যে এই অসুস্থ লোকটাকে এত মানুষের মধ্যে নিয়ে গেল, যে এটা তো ওনার তো ইনফেকশন। ইমিউনিটি একদমই নাই, হ্যাঁ, কম। তো এইখানে হ্যাঁ, কিন্তু মানুষের ভিড়ে। নিউমোনিয়া হয় সবচেয়ে বেশি এই মানুষগুলোর, নিউমোনিয়াই তো সর্বশেষ। মানুষ মারা যায়, বৃদ্ধ বয়সে মানুষ মারা যায় নিউমোনিয়া, কারণ নিউমোনিয়া আপনাকে মোস্টলি। আঘাত করবেই, সবসময় করে যাচ্ছে আমাদেরকে। অতএব এটা তো পরিকল্পিত। এবং এই কেন তারেক আসতে পারছে না, আপনারা উত্তর পেয়ে গেছেন, কারণ বিএনপিকে ক্ষমতায় তারা দিবে না, নির্বাচনে তারা দিবে দেবে না। সো নির্বাচন, বাংলাদেশে যে কোনো নির্বাচন তারা করুক, এটা নির্বাচন নয়। নির্বাচন হবে তখন যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, ইনক্লুডিং, আই মিন ইট, ইনক্লুডিং বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যে 15টি বা 14টি দল রয়েছে, তাদের সকলকে একসাথে নিয়ে, বিএনপি জামাত বলেন, সমস্ত কিছু নিয়ে একসাথে নির্বাচন হবে। কিন্তু একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা যেহেতু যুদ্ধে আছি, পৃথিবীর সময় দুই ভাগে বিভক্ত, পৃথিবীর সকল সময়ের সময় দুই ভাগে বিভক্ত। একটি হলো পিস টাইম, একটি হলো ওয়ার টাইম। একটি হলো শান্তিকাল, আরেকটি হলো যুদ্ধকাল। এই দুইটাই হলো পৃথিবীর সময় বিভক্ত। অতএব শান্তিকালে শান্তিপূর্ণ সহাবস্থান করা যায় শত্রুর সাথেও, কিন্তু যুদ্ধকালীন সময়ে আপনি আপনার সৈনিক, সে পরীক্ষিত এবং লয়াল সৈনিক বা জেনারেল যদি আপনার থাকে, তার সাথে থাকবেন, আপনার অপরীক্ষিতদের সাথে আপনি থাকতে পারবেন না। অতএব বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে আবারও প্রমাণিত হলো, আমি আপনার এই রেকর্ডটা ভবিষ্যতেও আমি নিজে আনতে চাই, কারণ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় মনে করে বলা হয় না, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো বাংলাদেশের আবারও প্রমাণিত হলো 71 সনে, যেরকম বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি অস্ত্র, লোকবল, টাকা পয়সা দিয়ে বিরোধিতা করেছিল জামাত,
সেই একই জামাত আজকে আবার ডক্টর ইউনূসের মাধ্যমে ক্ষমতায় বসে তারা বাংলাদেশের স্বাধীনতার সমস্ত স্মৃতিস্তম্ভ, ইতিহাস, এমনকি আমরা যে এখন বিজয়ের মাস, এটার কোনো চিহ্ন বাংলাদেশে, এটার কোনো আমেজ, এটার কোনো এ সমস্ত কিছু তারা বন্ধ করে দিয়েছে। তার অর্থ হলো আবার প্রমাণিত তারা বাংলাদেশ বিরোধী একটি রাজনৈতিক এবং ধর্মীয় রাজনৈতিক দল। অতএব এই রাজনৈতিক দলকে ভবিষ্যতে যে কোনো সময়ই যে কোনো সরকার, যেটা বাংলাদেশের সরকার আসার সাথে সাথে নিষিদ্ধ নয়, এটাকে টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে ঘোষণা করে তার সকল স্তরের সমস্ত কার্যক্রম এমনভাবে উপড়াতে হবে যাতে এটা ভবিষ্যতে আর না গজাতে পারে। অতএব ইনক্লুসিভ নির্বাচন হবে ভবিষ্যতে, যেখানে জামাত থাকবে না অবশ্যই। অনেক ধন্যবাদ। আপনি তো এক জায়গায় যাবেন, আমার একটা, আমি একটা একজনের একটা কমেন্ট পড়ি। বঙ্গভঙ্গ করে এক্সপেরিমেন্ট করাটা ব্যর্থ হয়েছে, পূর্ববঙ্গের বাঙালিরা বাঙালিয়ানা হারিয়েছে ধর্মের বাড়াবাড়িতে, ছোট হয়েছে পশ্চিমবঙ্গে বাঙালিয়ানা হারাবার উপক্রম হয়ে গেছে। রাসেল প্রীতম বলে একজন বলেছে। ছোট হয়ে পশ্চিমবঙ্গ তাদের কৃষ্টি কালচার হারাতে হুম, বসেছে, এটা বোধহয় ছিল, এটা বা দ্বিতীয়বারও ভেঙে গেল। এই ওকে, আমি বোধহয়। বুঝে হ্যাঁ, ফেলছি। মূলত আমি ওনার উত্তর প্রশ্নে বা ওনার মন্তব্যের উত্তরে সরাসরি না গিয়ে খুব সংক্ষেপে এটা এভাবে বলবো। দেখুন, মানে আমরা যা চাই তা আমার নিজস্ব স্বপ্ন থেকে চাই। বা ঢাকা কেন্দ্রিক তৎকালীন ধনী মুসলমানেরা, নবাব পরিবার কেন্দ্রিক মুসলমানেরা, তারা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্রের চিন্তা করলেন, যার ফলস্বরূপ হলো বঙ্গভঙ্গ 1905 সালে। কিন্তু সেই বঙ্গভঙ্গের বিরোধিতা করলেন আমাদের বিশ্বকবি সহ বহু বাঙালি জন। এই বহু বাঙালির ভিতরে কিন্তু আমাদের মনে রাখতে হবে, বাঙালি জন বলেছি, হিন্দু মুসলমান বলিনি, বিকজ আমরা বাঙালি জন। বাংলা একটি ভূমি, যেই ভূমিতে আমাদের মুসলমানিত্ব এসেছে সর্বশেষ। এই ভূমিতে আমরা বুদ্ধ ছিলাম, আমরা হিন্দু ছিলাম, আমরা সনাতনী ছিলাম, আমরা অনেক ছিলাম, কিন্তু ইসলাম এসেছে সর্বশেষ। এবং সেটাও এলো পারস্যদের ইয়ে কাছ থেকে, সেটা সরাসরি আরব থেকে নয়। আজকের যে 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 ওয়াহাবিজম, এটা নয়, সেটা হলো আপনারা ইয়ের কথা জানেন, আমাদের পীরদের কথা জানেন, তারা সকলেই এসেছেন ইরান থেকে, এবং সাথে এই সুফিবাদের মাধ্যমেই ইসলাম আমাদের দেশে আসে। এবং এই ইসলামের মাধ্যমে যারা, মানে তারপর এই শাসক গোষ্ঠী, মানে ধনী নবাব ফ্যামিলির অংশ, তারা এই বাংলাকে ভাগ করতে চেষ্টা করলো এবং উত্তেজনা তৈরি করলো যে হিন্দু, আমার প্রতিটি গ্রামের, আমি এটা 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 গল্প না, এটা ফ্যাক্ট। প্রতিটি গ্রামের ভার, আমাদের পশ্চিমবঙ্গ বলেন আর আমাদের পূর্ববঙ্গ বা বাংলাদেশ বলেন, এই বাংলাদেশের প্রতিটি গ্রামে আমার নেইবার, সে হিন্দু আছে, বৌদ্ধ আছে, আমরা একবারই মুসলমান আর একবারই হিন্দু আমার গ্রামে সমান এইভাবে ছিল বা আছে। আমরা বাঙালি। তার অর্থ হলো সেই যে বাঙালি জন বঙ্গভঙ্গ রদ আন্দোলনে যোগদান করলেন, তার ফলশ্রুতিতে 1906 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। কিন্তু মৌলিক যে একটি আচর, আমার শরীরে যখন কাটা দাগ হয়, এটা মিশে যায়, মিশে যায় না, মানে আমি বলছি এটা ঠিক হয়ে যায় হয়তো বা, কিন্তু এটা ঠিক হয় না, এই দাগটা থেকে যায়। সো এই 1905 সালের এই যে বঙ্গভঙ্গ, সেটার রেশ ধরে তারপরে 1940-এর লাহোর প্রস্তাব, সেই লাহোর প্রস্তাবে ও প্রস্তাবটা করে বাঙালি মুসলমানেরা, নট পশ্চিমা কোনো মুসলমানেরা। আর দিল্লি ইয়া থেকে, বোম্বে থেকে এসে উনি তো সে আমাদের যেটা বলছিলাম প্রথমেই, যে আমাদের শেরে বাংলাকে ফজলুল হকের আইডিয়াটিও সে চুরি করে নিয়ে গেল। এবং ফজলুল হক নিজে তারপর সেই আর পাকিস্তানের কোনো মিটিংয়ে উনি যোগদান করেননি, কোনো আমি কিন্তু প্রশংসা করছি না, আমি ইতিহাস বলছি। এসবগুলি সবই ভুল রাজনীতি। এই ভুল রাজনীতির ফসল হলো আজকের এই ডক্টর ইউনুস, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশ দখল করেছেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষেরা সেই পূর্বের মতনই বাঙালি রয়েছেন। শুধু জগদ্দল পাথরের নেই, এই যে একটি মনস্টার আমাদের ঘাড়ে চেপে বসেছে, যেহেতু তার
সে জানে ক্ষমতাচ্যুতির সাথে সাথেই তাকে যদি মানুষ ধরতে পারে, আই ক্যানট, আমি এটা চিন্তাও করতে চাই না। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ দস্তগীর ভাই, আপনি আমাকে সময় দিয়েছেন, দৃষ্টিকোণকে সময় দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাই। আম, আমরা আবারও কোনো কথা কথা বলবো এরকমই কোনো বিষয়, এবং আপনি একটা কাজ করবেন সেটা বলেছেন যে আমরা আমরা একসাথে করব আপনার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে। আপনি খুব ছোট কথায় আমাদের দর্শকদের কিছু বলতে চান? বর্তমান আমরা যেখান থেকে মানে বিষয়টা খুব সংক্ষেপে বললেও বলাটা ইয়ে হবে না, মানে ঠিক হবে না। সেটা হলো, আমাদের ওয়াশিংটন ডিসিতে পলিটিক্স অ্যান্ড পলিসি, ডিপ্লোমেসি, এটা একদিনে চেঞ্জ হয় না, এটা একদিনে চেঞ্জের বিষয় না। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আমেরিকার জন্য তেমন কোনো মাথা ব্যথার কারণ নেই, কারণ সেখানে ভারতবর্ষ রয়েছে তার বন্ধু হিসাবে। যেহেতু ভারতবর্ষ বন্ধুত্ব রক্ষা করে, ভারতবর্ষের বন্ধুত্ব আমেরিকা রক্ষা করতে চায়, অবশ্যই চায়। এটার অনেকগুলো ফ্যাক্টর, এটা অন্যদিন আলাপ করব। এটা শুধুই রাজনৈতিক ফ্যাক্টর নয়, এটা শুধুই ভৌগোলিক ফ্যাক্টর নয়। আমেরিকার আমেরিকা পৃথিবীর অনেকগুলো এমনকি ক্ষুদ্রতম রাষ্ট্রের সাথেও তাদের সুপার সম্পর্ক রাখতে হয়, কারণ আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেই দেশের মানুষেরা এই দেশটা পরিচালনা করে। অতএব এটা একটা ইঙ্গিত থাকলো এখানে। আরেকটা হলো, ভারতকে বাদ দিয়ে, ভারতকে উস্কিয়ে বাংলাদেশে আমরা, বাংলাদেশকে যে, মানে এই কথাটা আপনি বলাতে আবার সংযোগ করতে হচ্ছে, বাংলাদেশের জন্মের পর বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো, হুম। বাংলাদেশকে ধ্বংস করা হলো, একটি ব্রিজও তৈরি হয়নি, শিক্ষার মান উন্নয়নে হয়নি, কারো কিছু হয়নি। আমি ঢাকা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে থাকি, আমার গ্রাম। আমার স্কুল জীবনে ঢাকাতে আসতে আমার বাবা পণ্ডিত গোলাম সত্তার ভোরে আজানের সময় উঠিয়ে হলার বাসে উঠিয়ে দিতেন। সেই বাস করে নরসিংদী, শিবপুর হয়ে ঢাকায় পৌঁছতে সন্ধ্যায় সূর্য অস্ত হতো। এই সমস্ত কিছুকে 2 ঘন্টার ভিতরে নিয়ে আসলেন এই শেখ হাসিনার সরকার, একমাত্র সরকার। এবং এই যে মিরাকল উনি তৈরি করলেন, এই মিরাকলকে এখন গত 15 মাসে ধ্বংস করে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে ব্যবসায়ীরা হাহাকার করছে, বা বিশ্ব ইকোনমিক ব্যবস্থায় বাংলাদেশের মান অনেক নিচে চলে গেছে। আমি আর হুম। এটা লম্বা করব না, ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল, কিন্তু আমাদের সঙ্গবদ্ধ থাকতে হবে, কোনো ক্রমেই কোনো মেটিকুলাসলি ডিজাইন, এবং আমি স্পেশালি বলবো ধর্মীয় উন্মাদনা যাতে আপনাকে আক্রান্ত না করে। কারণ ধর্ম, আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি যদিও এইভাবে আমি কিছুই জানি না, আমি এই শব্দগুলোর অর্থও জানি না, কিন্তু এখন কথা বলতে গিয়ে কিছু কিছু এই আরবি সেন্টেন্সগুলোকে আমার ট্রান্সলেট করতে হলো। সেটা হলো লাকুম দিন হুকুম অলিয়া দিন, দ্যাট হুম। ইজ তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। আমার ধর্ম, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাদেরকে, আমাদের বাংলাদেশ, বাঙালির বাংলাদেশ, এটা আওয়ামী লীগ, আমি আমি আরো একটা, সরি, আমি আরো একটা কথা বলতে চাই। আওয়ামী লীগ আমলে 16 বৎসরে বা 17 বৎসরে এই সমালোচকেরা সব সময় বলতেন বঙ্গবন্ধুকে তো আমরাও ভালোবাসি, বঙ্গবন্ধু তো আমাদের, কিন্তু এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দলীয় করে ফেলেছে। দলীয় করে করণ করে ফেলেছে। আচ্ছা, আহ, এখন তো আওয়ামী লীগ 15 মাস ক্ষমতায় নেই, তাহলে আপনারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দেখাচ্ছেন না কেন? তাহলে কেন আপনারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানছেন না? তাহলে কেন আপনারা প্রমাণ করছেন না যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দলীয়করণ করেছিল, আমরা নয়, আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সম্মান দিয়েছি, এই দেখো 32 নম্বরকে টাচ করতে দেইনি, এবং যারা করেছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি। সত- স্বাভাবিক দেশের, প্রতিটি দেশের, পৃথিবীর প্রতিটি দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের মাঝে পড়ে সম্পত্তির অর্জন এবং সেটা নির্ভেজাল উপভোগ করা। এই যে 32 নম্বর, এটা তো কোনো ব্যক্তির সম্পদ না, এটা বাংলাদেশ গভর্নমেন্টের বাংলাদেশের সম্পদ। সম্পদ। সেই সম্পদকে যে ধ্বংস করা হলো, এর বিরুদ্ধে কি বাংলাদেশ সরকার কোনো ধরনের আইনি ব্যবস্থা নিয়েছেন? কোনো কেস হয়েছে কোথাও? আজকে ডিসেম্বরের 6 তারিখ, আমাদের দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমি এটা আবেদন রাখলাম, ডিসেম্বরের 6
2025 এর মাঝে এই 32 নম্বর ভাঙ্গা নিয়ে যদি কোনো ভাবে কোনো আইনি ব্যবস্থা বা কোনো কেস বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকার করেছেন তাহলে আমাদেরকে জানাবেন, আমরা জানি করেনি, অতএব এটা একটা বিরাট আইনি লঙ্ঘন। বলে তো সরকারই করিয়েছে, তো সরকার কি আর কেন মানে। হ্যাঁ, না মানে এই এই প্রশ্নটা তো আমার আমার ইয়েতেই রয়ে গেল যে তার অর্থ হলো যে তারা তারা আইন মানে না। তারা আইন, তারা হলো যে আমরা ক্ষমতা দখল করে আছি, যতদিন পারি থাকবো, তারপর কিছু চলে যাব, কিছু ইয়ে হবে। প্রতিটি ছেলে যাদের কিছুই ছিল না এখন তারা জৌলসভাবে বিয়েটা সমাপন করছে। হোয়াট এ বড় সিরিয়াস! বড় গাড়ি থেকে নামে। হ্যাঁ, 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 প্রতিটি ছেলে, তাদের স্কুল কলেজের খবর নেই। শিক্ষা শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। সম্পূর্ণ। সম্পূর্ণভাবে, সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। অতএব বাংলাদেশের একটা বিরাট জেনারেশন আসবে, বিরাট একটা জেনারেশন সামনে আসছে, যারা আসলে শিক্ষার মূল্যটাই বুঝবে না, এবং এটা আমাদের জন্য খুবই খারাপ একটা লক্ষণ। কিন্তু দেশকে পুনরুদ্ধারের আন্দোলনে যেমন আমি যুক্ত, এরকম ভাবে শায়লা আহমেদ লোপা আপনারা সহযুক্ত। আপনি আপনার এই অনুষ্ঠানে সবসময় বলেন আপনি নিরপেক্ষ নন, আমরা কেউ নিরপেক্ষ নই, আমরা বাংলাদেশের পক্ষে। আর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।